রক্তবীজ 2 ছবিটা মুক্তির আগে একবার ফিরে দেখা যাক রক্তবীজ ছবিটাকে। ছবির শুরুতেই আমরা দেখতে পাই শেখ মোহাম্মদ হাবিবুর হোসেনের ফাঁসির হুকুম হয়েছে। রাষ্ট্রপতি শ্রী অনিমেষ চ্যাটার্জির কাছে হোসেনের মার্সি পিটিশন গিয়েছিল, কিন্তু তিনি অনেক ভেবেচিন্তে হোসেনের মার্সি পিটিশন রিজেক্ট করে দেন। 12ই অক্টোবর ভোর 4টার সময় হোসেনের ফাঁসির আদেশ হয়। 2 সপ্তাহ পরে আসে সেই দিন। ফাঁসি কাঠে চড়ার আগে হোসেন বলতে থাকে যে জিহাদ তাদের আইন এবং তাদের জীবন, জিহাদের জন্য মৃত্যুবরণ করা তাদের আসল লক্ষ্য। এরপর নির্ধারিত সময়ে হোসেনের ফাঁসি হয়ে যায়। সিন শিফট হয়, দেখানো হয় মহালয়ার দিন। ইনি হলেন ময়নাগড় পুলিশ স্টেশনের ওসি নিত্যানন্দ বাবু। নিত্যানন্দ বাবুর কাছে খবর আসে যে খয়রাগড়ে একটা বাড়ি থেকে বাজি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। তাই তিনি কয়েকজন কনস্টেবল নিয়ে স্পটে পৌঁছে যান। যে বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়িতে তারা ঢোকার চেষ্টা করে, কিন্তু দুজন মহিলা ওনাদেরকে ক্রমশ বাধা দিতে থাকে। তার মধ্যে একজন মহিলা হাঁসুলি দিয়ে একজন কনস্টেবলকে আঘাত করেন। কোনো মতে ওদেরকে বাগে এনে ওরা ভিতরে ঢুকে যা দেখে তাতে তারা বুঝে যায় যে ওই বাড়ির দোতলায় বাজি নয় বোমা ফেটেছে, এবং সেখানে রীতিমতো বোমা তৈরি করা হতো। দোতলার ঘরে একজন নিহত আর একজন আহত অবস্থায় পড়ে আছে। বোঝা যাচ্ছে যে আকস্মিক বোমা ফাটার কারণে এই অবস্থা। এরপর পঞ্চমীর দিন সকালে চিফ মিনিস্টারের সাথে পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিকদের মিটিং বসে। সেখানে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্র বলে গত 4 দিনে সিআইডির ইনভেস্টিগেশনে উঠে এসেছে 3 জনের নাম: উসমান গাজী, মুনির আলম এবং কাদির সিদ্দিকী। এদের সম্ভাব্য ঘাঁটি হিসেবে কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি জায়গায় তল্লাশি করে কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। খয়রাগড়ের ওই বাড়িতে যারা আকস্মিক বোমা বিস্ফোরণে আহত এবং নিহত হয়েছে, অর্থাৎ আদিল শেখ এবং ইমতিয়াজ হোসেন, এরা বর্ডারের ওপারে জিএসএম এর সাথে নিয়মিত যোগাযোগ রাখত। তখন চিফ মিনিস্টার সংযুক্তাকে বলেন তাকে আজ সকালেই হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে তারা এই কেসটা স্পেশাল সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিকে হ্যান্ডওভার করেছে। এতক্ষণে তাদের একটা টিম এখানে পৌঁছেও গিয়েছে। টিম লিডার হলো আইপিএস অফিসার পঙ্কজ সিনহা। আগামীকাল থেকে পুজো শুরু, তাই হোম মিনিস্ট্রি কোনো রকম রিস্ক নিতে চায় না। তাছাড়া রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জি প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার তার গ্রামের বাড়িতে আসছেন। খয়রাগড়ের যে বাড়িতে ব্লাস্টটা হয়েছিল সেটা প্রেসিডেন্টের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, সুতরাং পুলিশকেও সবসময় সতর্ক থাকতে হবে। এরপর সিএম জিজ্ঞেস করেন খয়রাগড়ের যে বাড়িতে ব্লাস্ট হয়েছিল সেটার আসল মালিক তো আদিল শেখ আর ইমতিয়াজ হোসেন। তখন সংযুক্তা বলে বছর 3 আগে শেখ আবিদিনের থেকে ওরা বাড়িটা কিনেছিল। ওই ব্লাস্টের পর থেকে শেখ আবিদিন এবং তার ভাই আসগার আলী গা ঢাকা দিয়েছে। ওদিকে আমরা দেখি আইপিএস অফিসার পঙ্কজ সিনহা ততক্ষণে আবিদিনের খোঁজে তার ভাই আসগার আলীকে পাকড়াও করেছে। পঙ্কজ সিনহার চাপে পড়ে আসগার আলী বলে যে তার দাদা আবিদিন শেখ আজমির শরীফে গিয়েছে। এরপর পঙ্কজ এবং তার টিম আসগারের বাড়ি তল্লাশি করে, কিন্তু সেরকম কিছুই পায় না। এদিকে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি পৌঁছে যান তার গ্রামের বাড়ি মিরপুরে, যেটা খয়রাগড়ের একদম কাছে। এদিকে পঙ্কজ সিনহার টিমের সাথে সংযুক্তার টিমেরও দেখা হয়। পঙ্কজ বলে সিআইডি তাদের এই কেসটা হ্যান্ডওভার করেছে। আদিল শেখ এবং ইমতিয়াজ হোসেন এই বাড়িটাকে আলাদা রাখতে আশেপাশের জমি এবং পুকুরগুলোকে কিনে নিয়েছিল। পঙ্কজ ওর টিমের আসিফকে জিজ্ঞেস করে যে ফরেনসিক কি বলছে। আসিফ বলে যে ধরনের আইডি ওরা ব্যবহার করতো সেগুলো সাধারণত বর্ডারের ওপারে জিএসএম মেম্বাররা ব্যবহার করে। ইনিশিয়ালি দেখে এটাই মনে হচ্ছে যে এখানে বিস্ফোরকগুলো বানিয়ে বর্ডারের ওপারে এক্সপোর্ট করা হয়। তখন পঙ্কজ বলে উসমান গাজী, মুনির আলম এবং কাদির সিদ্দিকীর জিএসএম এর সাথে কানেকশন খুবই স্ট্রং। শুধুমাত্র কি বিস্ফোরক এক্সপোর্ট করার জন্যই এত তৎপরতা, সেটাও আবার ঠিক দুর্গাপূজার আগে? তখন সংযুক্তা বলে তাহলে কি ওরা প্যান্ডেলে বিস্ফোরণ ঘটাতে চাইছিল? পঙ্কজ বলে সেটা হতে পারে। যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তাতে 50টা প্যান্ডেল আরামসে উড়িয়ে দেওয়া যায়। হোসেনের ফাঁসির পর ওদের টিম অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিল যে ওরা প্রতিশোধ নেবে। এরপর পঙ্কজ সংযুক্তার কাছ থেকে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির পরিবার এবং তার কাছাকাছি লোকেদের ডিটেলস জানতে চায়। সংযুক্তা বলা শুরু করে ইনি হলেন অনিমেষ চ্যাটার্জির দিদি গৌরী দেবী, ওনার ছেলেমেয়েরা বাইরে থাকে। ইনি হলেন যামিনী হালদার, যিনি বিধবা। বছরখানিক হলো গৌরী দেবীর বাড়িতেই আছেন। বাড়ির কাজ এবং রান্নাবান্না সবটাই দেখে। গৌরী দেবীর কেয়ারটেকার মালা যখন কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিল তখন যামিনী আসে। এই দুজন ছেলে হলো পটল সাউ এবং বেগুন সাউ। গৌরী দেবীর পুরনো মালি বিজন সাউয়ের যমজ ছেলে। বছর 7 আগে বিজন সাউ মারা গেলে গৌরী দেবী এই দুজন ছেলেকে নিজের কাছেই রাখেন। ইনি হলেন কনক নস্কর, বাড়ির রাঁধুনি কাম মেট্রন। ইনি হলেন নিশিকান্ত মান্না, এই বাড়ির অনেক পুরনো ড্রাইভার সমরেশ বাবুর ভাগ্নে। ইনি হলেন মালা মণ্ডল, গৌরী দেবী অসুস্থ হওয়ার পর থেকেই এখানে আছেন। এই মালার সাথে তার স্বামীর বনিবনা নেই, তাই তার ছেলে নিন্তুকে নিয়ে গৌরী দেবীর বাড়িতেই থাকেন। এ হলো নিন্তু মণ্ডল, মালা মণ্ডলের ছেলে। ইনি হলেন সমরেশ দাস, এই বাড়ির সবচেয়ে পুরনো ড্রাইভার। ছোট ভাই বাড়িতে আসছে বলে গৌরী দেবী অনেক রান্নার আয়োজন করেন এবং সেগুলোকে টিফিন কৌটায় ঢুকিয়ে নিশিকে দিয়ে তার বাপের বাড়ি অর্থাৎ প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়িতে পাঠান। নিশি নিন্তুকে ডাকতে আসে তার সাথে যাওয়ার জন্য। নিন্তু তখন কিছু একটা যেন আঁকছিল। নিশিকে দেখে নিন্তু আঁকাটা মুছে দেয়। এরপর সমরেশ বাবু, নিশি আর নিন্তু খাবার নিয়ে অনিমেষ চ্যাটার্জির বাড়িতে পৌঁছায়, কিন্তু পুলিশ ওদেরকে সিকিউরিটির জন্য বাড়িতে ঢুকতে দেয় না। ইনি হলেন অমল সাহা, প্রেসিডেন্টের বাবার আমল থেকে এই বাড়িতেই আছেন, তাই এক প্রকার এই বাড়ির সদস্যই হয়ে গিয়েছেন। যেহেতু
যেহেতু প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি নিঃসন্তান এবং সারা বছর বাইরে থাকেন, তাই এই বাড়ির সব দায়িত্ব এখন অমলবাবু, তার স্ত্রী গায়ত্রী দেবী এবং মেয়ে মায়ার। যেহেতু পুলিশ সমরেশবাবু, নিশি আর নিন্তুকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তাই মায়া অনিমেষ বাবুর খাবারটা ভিতরে নিয়ে যায়। অনেকদিন পর দিদির হাতে রান্না পেয়ে অনিমেষ বাবু খুবই খুশি হন। সেদিন ওই বাড়িতে যে দুজন মহিলা পুলিশদেরকে বাধা দিচ্ছিল তারা হলো আমিনা বিবি আর হুসনা। পঙ্কজ অনেক চেষ্টা করেও তাদের প্ল্যানের ব্যাপারে আমিনার মুখ খোলাতে পারেনি। আমিনা বলে যে সে কিছুই বলবে না। ওই বিস্ফোরণে তার স্বামী যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল তখনও সে তার স্বামীকে না বাঁচিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিল, কারণ জিহাদ তাদের ধর্ম, মানুষের থেকে মকসদ তাদের কাছে অনেক বড়। আমিনার কথা শুনে পঙ্কজ বুঝতে পারে যে সন্ত্রাসবাদীরা এদের এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে দরকার পড়লে এরা নিজের জীবন দিয়েও সন্ত্রাস বজায় রাখবে। অন্যদিকে হুসনার দুটো ছোট ছোট বাচ্চা আছে। পঙ্কজ হুসনাকে বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি মুখ খুলবে তোমার বাচ্চাদেরকে তোমার কাছে দেওয়া হবে না, এমনকি জলও খেতে দেওয়া হবে না। তবুও কিছুতেই হুসনা মুখ খুলে না। অন্যদিকে আমরা দেখি একজন লোক চাদর মুড়ি দিয়ে আমিনা আর হুসনাকে যেখানে রাখা হয়েছে তার বাইরে নজর রাখছে। পরের দিন দুর্গা ষষ্ঠী, তাই পঞ্চমীর দিন রাত থেকে পুলিশরা হাইওয়েতে কড়াকড়ি ভাবে চেকিং এর কাজ শুরু করেছে। একজন ট্রাক ড্রাইভার পুলিশকে চেকিং করতে দেখে লুকিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ ওই ট্রাকের কাছে এসে অনেক বিস্ফোরক উদ্ধার করে। এরপরে ট্রাক ড্রাইভার একজনকে ফোন করে বলে ওই বিস্ফোরকগুলো পুলিশের হাতে চলে গিয়েছে। ফোনের ওপারে থাকা লোকটা বলে কোনো ব্যাপার নয়। এরপরে ফোনের ওপারে থাকা লোকটা কবর খুঁড়তে খুঁড়তে আরেকজনকে বলে আমাদের উপর কম জুলুম হয়েছে, ওরা আমাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, আমাদের মা বোনেদের বেআব্রু করেছে, আমাদের অস্তিত্ব কেড়ে নিয়েছে। আমরা আমাদের মকসদের জন্য সবাই বলি হব, কারণ মানুষের থেকে মকসদ অনেক বড়। এরপরে আমরা দেখি আবিদিনকে, মানে যে বাড়িতে ব্লাস্ট হয়েছিল সেই বাড়ির প্রথম মালিক। সে আসলে আজমির শরীফে যায়নি, পুলিশের কাছে সাক্ষী দিতে চেয়েছিল, সেই কারণে আজকে তার স্থান হচ্ছে কবরে। এদিকে আমরা দেখি পঙ্কজের ছোটবেলার কথা মনে পড়েছে। আজকে যিনি রাষ্ট্রপতি অনিমেষ চ্যাটার্জি, তখন তিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি পঙ্কজের স্কুলের 50টি বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন। পঙ্কজ ওনাকে বলেছিল সে বড় হয়ে পুলিশ অফিসার হবে এবং সবাইকে প্রোটেক্ট করবে। তখন অনিমেষ চ্যাটার্জি পঙ্কজকে জিজ্ঞেস করেছিলেন প্রয়োজন পড়লে তুমি আমাকেও প্রোটেক্ট করবে তো? আজকের দিনে দাঁড়িয়ে সত্যি পঙ্কজের কাছে সেই সুযোগটাই এসেছে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জিকে প্রোটেক্ট করার। পরের দিন অনিমেষ চ্যাটার্জির বাড়িতে মহাষষ্ঠীর পুজো শুরু হয়। ওদিকে গৌরী দেবীর বাড়িতেও পুজো উপলক্ষে ভালো মন্দ রান্না করা হয় সবার জন্য। সবাই যখন বসে খাচ্ছিল তখন মালা নিশির পকেটে নিজের ফোনটা দেখে খুব রেগে যায়। নিশি মালাকে বলে যে তার ফোনটা মাটিতে পড়েছিল, যাতে কোথাও হারিয়ে না যায় সেজন্য সে ফোনটা তুলে পকেটে রেখেছিল। তবে মালার ফোনটা সুইচ অফ ছিল। তখন মালা তার ছেলে নিন্টুকে থাপ্পড় মেরে বলে নতুন ফোন কেউ বন্ধ না করলে বন্ধ হলো কি করে? হঠাৎ করে মালার এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। ইনি হলেন জার্নালিস্ট ভাস্কর। ঘরে বোম ব্লাস্ট, অন্যদিকে প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি তার গ্রামের বাড়িতে এসেছেন, সেজন্য জার্নালিস্ট ভাস্কর মিরপুরে এসেছে। গৌরী দেবীকে নিয়ে যামিনী, নিশি আর সমরেশ বাবু প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়িতে পৌঁছায়। এদিকে পঙ্কজ তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়। প্রসঙ্গত এখানে বলে রাখি ভাস্কর নিত্যানন্দ বাবুকে গৌরী দেবীর বাড়ির সব সদস্যের ইনফরমেশন দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে পঙ্কজ খবর পায় ওই ট্রাক ড্রাইভার যার নাম হচ্ছে শাহাবুদ্দিন তাকে খুঁজে পাওয়া গিয়েছে। খবরটা পাওয়ার পর সংযুক্তা এবং পঙ্কজ তাদের দলবল নিয়ে সেখানে পৌঁছায়। বেশ কিছুক্ষণ ধরে চোর পুলিশ খেলার পর ওরা শাহাবুদ্দিনকে কাবু করে আর জানতে পারে ওই বিস্ফোরকগুলো শিমুলতলি থেকে মিরপুরে যাচ্ছিল। খয়রাগড়ে ট্রেনিং স্কুল আছে, ওখানে 3 জন মেয়ে আছে, তাদের নাম হলো আমিনা, হুসনা এবং রাবেয়া। আর কিছু বলার আগে বাইরে থেকে কেউ একজন গুলি করে শাহাবুদ্দিনকে মেরে ফেলে। পুলিশ চারিদিকে দেখেও ওই ঘিঞ্জি এলাকার মধ্যে কে গুলি করেছে তাকে খুঁজে পায় না। এরপরে আমরা দেখি ওই লোকটাকে যে কবর খুঁড়ছিল, সেই শাহাবুদ্দিনকে গুলি করে মানুষের মধ্যে মিশে যায় আর বলতে থাকে বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মানুষের থেকে মকসদ অনেক বড়। এরপর আমরা দেখি সেদিন রাতে গৌরী দেবীর বাড়িতে সবাই যখন ঘুমাচ্ছে তখন নিশি চাদর মুড়ি দিয়ে যামিনীর ঘরে ঢুকে যায়। ওদিকে কনক তার ঘরে জানলা খুলে সবটা দেখে ফেলে। পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন পঙ্কজ আবারও আমিনা বিবি এবং হুসনাকে জেরা করে। হুসনাকে চাপ দেওয়ার জন্য ওর বাচ্চাদের কান্নার রেকর্ডিং ওর সামনে শোনানো হয়। বাচ্চাদের কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে হুসনা বলে আপনি কি আমাদের প্রোটেকশন দিতে পারবেন? সবকিছু বলে দিলে ওরা আমাদের মেরে ফেলবে। পঙ্কজ হুসনাকে বলে কে মেরে ফেলবে? হুসনা বলে মুনির আলম। এই মুনির আলমই সবকিছু সামলায়। হুসনা আরো বলে ওই ব্লাস্টটা ঘটার 3 দিন আগে ওদের বাড়ি মানে ওই ট্রেনিং স্কুলে মুনির শেষবারের মতো এসেছিল। পঙ্কজ মনে মনে বলতে থাকে ওই ঘটনাটা ঘটে 12 তারিখে, তার মানে মুনির এসেছিল 9 তারিখে। আর প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জি হোসেনের মার্সি পিটিশন নাকচ করেছিলেন আগের মাসের 26 তারিখ। সবকিছু যেন মিলে যাচ্ছে। পঙ্কজ হুসনাকে জিজ্ঞেস করে সে আর কি জানে। হুসনা বলে ওরা রাষ্ট্রপতিকে মারার ব্যাপারে কথা বলছিল। ওরা বলছিল রাষ্ট্রপতি পুজোর সময় বাড়িতে আসবেন, তখনই কাজটা শেষ করতে হবে। বিপদ বুঝতে পেরে পঙ্কজ প্রেসিডেন্ট অনিমেষ
অনিমেষ চ্যাটার্জিকে একটা ব্যক্তিগত চিঠি লেখে। চিঠিতে নিজের পরিচয় জানিয়ে পঙ্কজ বলে, কিছু মানুষ আপনার ক্ষতি করতে চায়, তাই অবিলম্বে চ্যাটার্জির বাড়ির সদর দরজা বাইরে লোকেদের জন্য বন্ধ করতে হবে। এরপরে চ্যাটার্জির বাড়ির সদর দরজা বাইরে লোকেদের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনিমেষ চ্যাটার্জি খুবই দুঃখের সঙ্গে বলেন, তার জীবনকালে কখনোই চ্যাটার্জি বাড়ির সদর দরজা পুজোর সময় বাইরে লোকেদের জন্য বন্ধ হয়নি। এই প্রথমবার এমন ঘটনা ঘটলো। ওদিকে হুসনার কাছ থেকে ওদের ট্রেনিং সেন্টারের ঠিকানা জানতে পেরে পঙ্কজ তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা প্রচুর আগ্নেয়াস্ত্র, প্রচুর জাল আইডি কার্ড, প্রচুর জাল সিম কার্ড, ডিভিডিস আরো অনেক কিছু খুঁজে পায়। ফেক আইডিগুলোর মধ্যে অনেক মুনির রয়েছে, যেমন মুনির আলম, মুনির সিদ্দিকী ইত্যাদি। ওই ফেক আইডিগুলোর মধ্যে একটা আইডিতে মুনিরের ছবি ছিল। পঙ্কজ বলে গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে এই মুনিরের ছবি থেকে দাড়ি গোঁফগুলো সরাতে হবে। এই মুনির 2008 সালে একবার পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু জামিন পাওয়ার পর থেকে ফেরার। বাংলাদেশের জঙ্গি দমন শাখা ওদেরকে জানিয়েছে যে এরকম আরো 41 জন মুনিরের নাম ওদের খাতায় রয়েছে। এদের প্রধান কাজ জিহাদের নামে ছোট ছোট বাচ্চা আর মহিলাদের উস্কানি দেওয়া, তারপর ওদেরকে গুপ্ত এজেন্টের দলে অন্তর্ভুক্ত করা। মুনিরের সাথে একজন মহিলা সহযোগীও আছে, যার নাম হচ্ছে লতিফা। তবে লতিফার কোনো ডিটেলস ওদের কাছে নেই। পঙ্কজের মনে পড়ে হুসনা তাকে বলেছিল ঘরে ব্লাস্ট হওয়ার 3 দিন আগে মুনির শেষবারের মতো মাদ্রাজ থেকে অর্থাৎ চেন্নাই থেকে এখানে এসেছিল। এদিকে গৌরী দেবীর বাড়িতে কাজ করার আগে নিশিও চেন্নাইতে কিছুদিন চাকরি করেছিল। তখন পঙ্কজ মনে মনে ভাবে, তাহলে নিশিও কি এদের সাথে জড়িত? তাই নিশিকে তুলে আনা হয়। পঙ্কজ নিশিকে জিজ্ঞেস করে, চেন্নাইতে তুমি কোথায় চাকরি করতে? নিশি বলে জুট মিলে। সেই জুট মিলের ঠিকানা এবং মালিকের নামটাও নিশি বলে দেয়, কিন্তু সেই মালিকের ফোন নাম্বারটা নিশি বলতে পারে না, তার কারণ সেই ফোন নাম্বারটা তার পুরনো ফোনে সেভ করা ছিল। 2 বছর আগে জুট মিলে আগুন লেগে যায়, তারপর থেকে ওই জুট মিল বন্ধ হয়ে যায়। জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তখন আমার মামা টেম্পোরারি গৌরী দেবীর বাড়ির কাজে ঢুকিয়ে দেন, কিন্তু নিশির কথা বিশ্বাসযোগ্য না লাগায় পঙ্কজ নিশিকে ওখানেই আটকে রাখে। ওদিকে গৌরী দেবীর বাড়ির সবার চ্যাটার্জি বাড়িতে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার কথা, কিন্তু ওসি নিত্যানন্দ বাবু এসে বলেন যে ওই বাড়িতে শুধু গৌরী দেবী যেতে পারবেন, বাকিরা নয়। নিত্যানন্দ বাবু বলেন এই অর্ডারটা এসেছে উপর মহল থেকে। কথাটা শুনে বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। গৌরী দেবী বাপের বাড়ির ভিতরে যান, বাকি সদস্যরা দরজার বাইরে অপেক্ষা করে। এদিকে পঙ্কজ দেখে ওই ট্রেনিং স্কুল থেকে যে ডিভিডি গুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে একটা ডিভিডি মিসিং। বাকি ডিভিডি গুলো ল্যাপটপে চালিয়ে তারা দেখে প্রত্যেকটাতে অস্ত্র চালানো টিউটোরিয়াল দেওয়া হচ্ছে। পঙ্কজ মনে মনে উপলব্ধি করে যেহেতু হুসনা বলেছিল তারা রাষ্ট্রপতিকে মারতে চায়, তার মানে মুনির এখনো এখানে আশেপাশে কোথাও একটা গা ঢাকা দিয়ে আছে। সেদিন রাতে গৌরী দেবীর বাড়ির লোকেরা পুজো উপলক্ষে গ্রামের মেলাতে ঘুরতে যায়। তাদের উপর নজর রাখার জন্য পঙ্কজের টিমের নকুলও সেখানে যায়। হঠাৎ করে মেলার মধ্যে নকুল মুনিরকে দেখতে পায়। ওই ট্রেনিং স্কুলে পঙ্কজ এবং তার টিম যে ছবিটা পেয়েছিল গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে, সেই ছবি থেকে দাড়ি গোঁফ সরানোর পর যে ইমেজটা দাঁড়ায় সেই লোকটা এবং মেলায় নকুল যে লোকটাকে দেখতে পায় সে দুজন একই লোক, এবং এই লোকটাই ছবির গোড়ার দিকে কবর খুঁড়ছিল এবং পুলিশের কাছে ধরা পড়ার পর ট্রাক ড্রাইভার শাহাবুদ্দিনকেও গুলি করে মেরেছিল। নকুল পঙ্কজকে ফোন করে মেলাতে ডাকে। পঙ্কজ, সংযুক্তা এবং বাকি পুলিশের টিম মেলাতে এসে পৌঁছায়। পঙ্কজরা এসে মেলার গেট বন্ধ করে দেয় যাতে সেখান থেকে কেউ বেরোতে না পারে। এরপর মেলার মধ্যে মুনিরের খোঁজ করা শুরু করে পঙ্কজ, সংযুক্তা এবং বাকি পুলিশ অফিসাররা। এরই মধ্যে মুনির নকুলকে গুলি করে দেয়। নকুলকে গুলি লাগলেও সৌভাগ্যবশত সে মরে না, বেঁচে যায়। যেহেতু মেলার সমস্ত গেট বন্ধ, তাই বেরোনোর উপায় না পেয়ে মুনির মেলায় ঘুরতে আসা গৌরী দেবীর বাড়ির লোকেদের মধ্যে কনককে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে পুলিশকে ধমকায় আর বলে গেট খুলে দিতে। সেই সময় পঙ্কজ পিছন থেকে গিয়ে মুনিরকে ধরে ফেলে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মুনির পঙ্কজকে কাবু করে ফেলে। মুনির একটা পাথর বাটি নিয়ে পঙ্কজকে মারতে যাবে, ঠিক সেই সময় সংযুক্তা গুলি চালায়। মুনির মারা যায়। মারা যাওয়ার আগে মুনির পঙ্কজকে বলে, তোরা একজন মুনিরকে মেরেছিস, আরো এখনো অনেক মুনির বেঁচে আছে। মুনিরের কাছ থেকে এই কথাটা শুনে পঙ্কজ পরের দিন অর্থাৎ নবমীর দিন প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়িতে যায় এবং ওনাকে রিকোয়েস্ট করে প্রতি বছর তিনি যেমন দুর্গাপূজা ভাসানের সময় প্রায় 1 কিলোমিটার হেঁটে যান, এবারে যেন তিনি সেটা না করেন, কারণ মুনির আলমকে তারা শেষ করতে পারলেও তাদের মিশন এখনো কমপ্লিট হয়নি। রাষ্ট্রপতি বলেন দুর্গাপূজার সময় চ্যাটার্জির বাড়ির সদর দরজা কোনোদিনও বন্ধ হয়নি, এই প্রথম সেটা হয়েছে। এখন আমি যদি ভাসানের সময় না যাই তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে যেখানে দেশের রাষ্ট্রপতি নিরাপদ নয় সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আর তাছাড়া আমি যদি ভয় পেয়ে ঘরে বসে থাকি তাহলে সন্ত্রাসবাদীরা এমনিতেই জিতে যাবে, আর আমি সেটা চাই না। আমি জানি তোমার পুলিশ টিম নিশ্চয়ই আমাকে সুরক্ষিত রাখবে। রাষ্ট্রপতির এই কথাগুলো শুনে পঙ্কজ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তিনি পঙ্কজকে বলেন যে তার সেই ছোট্ট পঙ্কজ সিংহকে মনে আছে, যে একসময় পুলিশ হতে চেয়েছিল আর সাধারণ মানুষকে রক্ষা করতে চেয়েছিল। রাষ্ট্রপতি আরো বলেন তিনি বিশ্বাস করেন আজকের এই আইপিএস অফিসার পঙ্কজ সিংহ রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব অবশ্যই সফলভাবে পালন করতে পারবে। এদিকে আমরা দেখি ওই মিসিং ডিভিডিটা আসলে নিত্যানন্দ বাবু জার্নালিস্ট ভাস্করকে দিয়েছিল। খবর পেয়ে পঙ্কজ
এবং সংযুক্তা নিত্যানন্দের কাছে যায়, সেখানে ভাস্করও ছিল। পঙ্কজ বলে কাস্টডি থেকে জিনিস সরানোটা একটা ক্রাইম, এই কেসের ইনভেস্টিগেশনের একটা তথ্য যদি মিডিয়ার কাছে যায় তাহলে নিত্যানন্দ বাবুর কপালে অনেক দুঃখ আছে। পরের দিন অর্থাৎ দশমীর দিন বিসর্জনের প্রসেশনে রাস্তার চারিদিকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। বোম ডিটেক্টর দিয়ে সব জায়গায় চেক করে দেখা হয় সেখানে কোনো বিস্ফোরক আছে কিনা। গৌরী দেবী তার বাপের বাড়িতেই আছেন। কনক গৌরী দেবীর কাছ থেকে জানতে পারে প্রত্যেক বছর মতো এবছরও বিসর্জনে গৌরী দেবীর শ্বশুরবাড়ির লোকেরা অংশ নিতে পারবে। শুধুমাত্র গৌরী দেবীর শ্বশুরবাড়ির গাড়িটা সেখানে যাওয়ার ছাড়পত্র পায়। যেখানে বিসর্জন হবে সেখানে অলরেডি সংযুক্তা তার টিমকে নিয়ে পৌঁছে গিয়েছে। পঙ্কজ যখন গাড়ি থেকে নামছিল তখন পঙ্কজের টিমের আসিফ তাকে ফোন করে বলে যে নিশি প্রেসিডেন্টের সিকিউরিটির ব্যাপারে কিছু জরুরি তথ্য শেয়ার করতে চায়। তাই পঙ্কজ সংযুক্তার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে নিশির সাথে দেখা করতে আসে। ওদিকে গৌরী দেবীর শ্বশুরবাড়ির সবাই একটা গাড়ি আর একটা টোটোতে করে গন্তব্যের দিকে যেতে থাকে। চারিদিকে লোকে লোকারণ্য। কিছু পুলিশ গৌরী দেবীর শ্বশুরবাড়ির গাড়িটাকে আটকালে সমরেশবাবু বলেন যে এই গাড়ির পারমিশন করা আছে, ওনাদের সঙ্গে একটা টোটোও আছে, তারও পারমিশন করা আছে। পুলিশ গাড়ির নাম্বারটা দেখে ওদেরকে যেতে দেয়। পঙ্কজ নিশির কাছে আসলে নিশি তাকে বলে আজকে আমাকে পাশের ঘরে বসানো হয়েছিল, সেখান থেকে এই কাগজটা পেয়েছি। পঙ্কজ দেখে ওই কাগজটা সন্ত্রাসবাদীদের ট্রেনিং স্কুল থেকে নিয়ে এসেছিল। সেই কাগজে ওদের ভাষায় কিছু একটা লেখা ছিল। নিশি বলে গৌরী দেবীর বাড়িতে এরকম একটা লেখা সে একজনকে লিখতে দেখেছে, আর সেটা হলো নিন্তু। আমরা প্রথমেই দেখেছিলাম যে নিন্তু সেদিন স্লেটে কিছু একটা লিখছিল। নিশি চলে আসায় নিন্তু লেখাটা মুছে ফেলে। নিন্তু সেদিন সেটাই লিখছিল যেটা এই কাগজে লেখা আছে। আসিফ পঙ্কজকে ওই মিসিং ডিভিডিটা চালিয়ে দেখতে বলে। ভাস্কর গতকাল রাত্রেই সেই ডিভিডিটা পঙ্কজের টিমকে দিয়ে দিয়েছিল। পঙ্কজ ডিভিডিটা চালিয়ে দেখে ওখানে নিন্তুকে দেখা যাচ্ছে এবং ওখানে শেখানো হচ্ছে কি করে নিজের শরীরের মধ্যে বোম আটকে গোটা গ্রামকে উড়িয়ে দেওয়া যায়। ওই বোমের মধ্যে একটা সুইচ আছে যেটা অন করে দিলে সব শেষ। পঙ্কজ সংযুক্তাকে ফোন করে বিষয়টা জানানোর চেষ্টা করে, কিন্তু এত আওয়াজের মধ্যে ফোনের রিংটোন শুনতে পায় না সংযুক্তা। এরপরে পঙ্কজ ওর টিমের আরেকজনকে ফোন করে বলে গৌরী দেবীর শ্বশুরবাড়ির গাড়িটাকে আটকাতে। তখন পঙ্কজের ওই টিম মেম্বার বলে ওনাদের গাড়ি তো পারমিশন করা ছিল, সেই কারণে গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটা টোটো আছে। তাই পঙ্কজ তড়িঘড়ি করে আসিফকে সঙ্গে নিয়ে যেখানে বিসর্জন হবে সেই জায়গায় আসে। কিন্তু গ্রামবাসীদের প্রচন্ড ভিড়ে পঙ্কজের গাড়িটা আর এগোতে পারছিল না, তাই বাধ্য হয়ে পঙ্কজ গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। এদিকে যেখানে বিসর্জনটা হবে সেই জায়গার যতটা পর্যন্ত গাড়ি যাওয়ার কথা সেই জায়গায় অর্থাৎ শেষ সীমানায় গৌরী দেবীর শ্বশুরবাড়ির গাড়ি এবং টোটো এসে পৌঁছায়। সেখানে নিত্যানন্দ বাবু ছিলেন। তিনি গৌরী দেবীর শ্বশুরবাড়ির লোকেদের চিনতে পেরে তাদেরকে যেতে দেন, কারণ তার কাছে তখনও ওদেরকে আটকানোর ব্যাপারে কোনো ইনফরমেশন আসেনি। কিছুক্ষণ পরে পঙ্কজ সেখানে পৌঁছে দেখে গাড়িতে আর টোটোতে কোনো লোক নেই। পঙ্কজ ওদের ব্যাপারে জিজ্ঞেস করলে নিত্যানন্দ বাবু বলেন ওনারা তো এইমাত্র হেঁটে চলে গেলেন। এরপর পঙ্কজ সেখানে ওয়াচ টাওয়ারে চারিদিক পরিদর্শন করা একজন পুলিশ অফিসারকে ফোন করে জানতে চায় যে সেখানে 12 থেকে 13 বছরের মধ্যে কোনো শ্যামলা বর্ণের ছেলে আছে কিনা। ওয়াচ টাওয়ারের দায়িত্বে থাকা পুলিশ কর্মী ভালোভাবে চারিদিকে দেখে বলে যে সেখানে অন্তত 30 থেকে 40 জন এরকম ছেলে আছে, কিন্তু সবাই মুখোশ পরে আছে, কাউকে ঠিক করে চেনা যাচ্ছে না। পঙ্কজ কোনো দিশা না পেয়ে নিন্তুর নাম ধরে ডাকে। নিন্তু পিছন ফিরে তাকায়, কিন্তু পঙ্কজ বুঝতে পারে না কারণ নিন্তুর মুখে মুখোশ পরা ছিল। এরপর পঙ্কজের মনে পড়ে যায় ওই ট্রাক ড্রাইভার যার নাম হচ্ছে শাহাবুদ্দিন, সে বলেছিল যে ওখানে 3 জন মেয়ে আছে, তার মধ্যে 2 জন মেয়ে অর্থাৎ আমিনা এবং হুসনাকে অলরেডি তারা আটকে রেখেছে। কিন্তু শাহাবুদ্দিন আরো একটা নাম বলেছিল আর সেই নামটা হলো রাবেয়া। পঙ্কজ চিৎকার করে বলে রাবেয়া, আর সেই সময় মালা পিছন ফিরে তাকায়। এরপরে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি চাদর মুড়ি দিয়ে মালা ওরফে রাবেয়া বাইরের একটা লোকের সাথে দেখা করেছিল। সেই লোকটা রাবেয়াকে একটা বিস্ফোরক দিয়ে বলেছিল যে ইউনিট তাকেই বেঁচেছে এই কাজটা করার জন্য। বিসর্জনের দিন বেরোনোর আগে রাবেয়া তার নিজের শরীরে বেঁধে দিয়েছিল সেই বিস্ফোরক গুলোকে। জিহাদের নামে এরা নিজের জীবনও শেষ করতে রাজি আছে। পঙ্কজ সবকিছু বুঝতে পেরে গেছে। আন্দাজ করতে পেরে রাবেয়া নিন্তুর হাত ছেড়ে দৌড়াতে শুরু করে। পঙ্কজ ও রাবেয়ার পেছনে ধাওয়া করা শুরু করে। সংযুক্তা ওদেরকে এভাবে ছুটে আসতে দেখে ব্যাপারটা আন্দাজ করে দৌড়ে রাবেয়ার সামনে এসে বন্দুক তাক করে। সংযুক্তাকে বন্দুক তাক করতে দেখে রাবেয়া আর দেরি না করে বিস্ফোরকে সুইচ অন করতে যায়। তখন পঙ্কজ চিৎকার করে সংযুক্তাকে গুলি করতে বলে। সংযুক্তা গুলি করে। গুলি লাগার পর পঙ্কজ ছুটে এসে রাবেয়াকে ধরে ফেলে, কারণ রাবেয়ার সাথে সাথে ওই বিস্ফোরকটা যদি মাটিতে পড়ে যায় তাহলে বিস্ফোরণ ঘটতে পারে। ভয়ানক দুর্ঘটনার হাত থেকে গোটা মিরপুরবাসী বেঁচে যায়, কিন্তু একটা রক্তবীজ মারা গেলে সেখান থেকে জন্ম নেয় আরো একটা রক্তবীজ। এরপর পঙ্কজ দিল্লিতে ফিরে যায় আর প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো বিষয়টা জানায়। ঘটনার পর গৌরী দেবী কোনো কথা বলেননি। তিনি তার ভাইয়ের বাড়ি অর্থাৎ বাপের বাড়িতেই আছেন। মালা যে একজন সন্ত্রাসবাদী ছিল তা তিনি স্বপ্নেও কোনোদিন ভাবেননি। মালার ছেলে
ছেলে নিন্তুকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। ওর কেসটা ডিপার্টমেন্টের লোকেরা খতিয়ে দেখছে। নিশি আর যামিনী বিয়ে করেছে। এদিকে আমরা দেখি কনক পুড়িয়ে ফেলছে তার আসল পরিচয়পত্র। আসলে এই কনক হলো লতিফা ইয়াসমিন, অর্থাৎ মুনির আলমের সহকর্মী। সেদিন রাত্রে কেউ একজন চাদর মুড়ি দিয়ে গৌরী দেবীর বাড়ির বাইরে আসে আর একটা কোড বলে। লতিফা বুঝতে পারে এ হলো তাদেরই লোক। এরপরে সেই লোকটা মুখ থেকে চাদর সরিয়ে বলে মুনির আলম, অর্থাৎ একটা মুনির আলম মারা যাবার পর আরেকটা মুনির আলমের জন্ম হলো। তার মানে সন্ত্রাসবাদ এখনো শেষ হয়নি, কিন্তু ছবিটা এখানেই শেষ হয়ে যায়।